প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শুরুতেই চলুন আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রয়েছেন সিনিয়র সাংবাদিক হাসনাইন খুরশেদ। আপনাদের দুজনকেই স্বাগত। আপনারা জানেন যে জাতীয় ঐক্যমত্য কমিশন তাদের চূড়ান্ত রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছেন। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস এই জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতিও বটে, এবং সেখানে অনেক পরিবর্তন এসেছে বলে আমরা দেখছি। জুলাই সনদ নিয়ে যে স্বাক্ষর অনুষ্ঠানটা হয়েছিল, সেখানে যা ছিল সেই বিষয়ে কিন্তু অনেক বিষয়ই এখানে নেই, বরঞ্চ যোগ হয়েছে যেগুলো অনেকের দাবি ছিল। সারোয়ার তুষার, আমরা লক্ষ্য করলাম যে আপনাদের অনেক দাবি মেনে নেওয়া হয়েছে। আপনি নিশ্চয়ই রিপোর্টটি দেখেছেন যেটা জমা দেওয়া হয়েছে, কি বলবেন? কমিশন সরকারের কাছে পাঠিয়েছে, এখন এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কমিশনের কার্যক্রম শেষ। সরকারের কাছে এখন এটা আছে এবং সরকার সকল রাজনৈতিক দলকে ডেকে তাদের সাথে এটা নিয়ে এটা ব্যাপারে ব্রিফ করবে। কিন্তু আপনারা জানতে পেরেছেন? হ্যাঁ, সেটাই বলছি। কিন্তু আমরা কমিশনের সাথে একটা অনির্ধারিত বৈঠকে গিয়েছিলাম তাদের সাথে দেখা করতে। কেন? কারণ হচ্ছে যে যেহেতু আমরা জুলাই সনদের এই ব্যাপারটাতে খুব সিরিয়াস এবং সিনসিয়ার, আমরা তারা কিভাবে কাজ করছেন, কি কি ব্যাপার এর মধ্যে আছেন, যেভাবে আগে কথা হয়েছিল, আপনি যেটা বললেন যে আমাদের অনেকগুলো দাবি মেনে নিয়েছে, ব্যাপারটা তো আমাদের দাবি না, এটা আমরা কমিশনে আলোচনাটাই এইভাবে শেষ হয়েছিল। আপনার মনে আছে যে একটা জুলাই সনদ আদেশ দেওয়া হবে, গণভোটের মধ্যে দিয়ে জনগণ জুলাই সনদটাকে অ্যাপ্রুভ করবে এবং তারপর পরবর্তী পার্লামেন্ট কিছু সময়ের জন্য কনস্টিটিউয়েন্ট পাওয়ারটা পাবে, যেন তারা ওই যে জনগণ যেগুলো অ্যাপ্রুভ করেছে সেগুলো কনস্টিটিউশনালাইজ করতে পারে বা সংবিধানে অন্তর্ভুক্ত করতে পারে। এটা ওখানেই কিন্তু সেটেল হয়ে গেছে, কমিশনের দিয়ে আলাপ শেষ হয়েছে। আমরা তাহলে সাইন করলাম না কেন? আমরা সাইন করলাম না কারণ আপনি যেটা আলাপ করেছেন এটা আপনি সনদের মধ্যে লেখেন নাই। এটা ছিল আমাদের সাইন করা থেকে বিরত থাকার কারণ। এখন কমিশন এই প্রস্তাবটা দিয়েছে, তারা আমাদেরকে এইভাবে ব্রিফ করেছে যখন আমরা তাদের কাছে গেলাম যে এই ব্যাপারগুলো এইভাবে থাকবে। তারা বলেছে এগুলো তারা সরকারের কাছে প্লেস করবে। এর মধ্যে একটা প্রধান মানে বক্তব্য হচ্ছে যে একটা হচ্ছে গণভোট কবে আয়োজন হবে, এটা সরকারের বিষয়। আমার কাছে মনে হয় যে গণভোট ওই জাতীয় নির্বাচনের সাথে হোক কিংবা আগে হোক, একই মানে ইফেক্টের দিক থেকে একই ব্যাপার। বাকি আলোচনাটা হচ্ছে লজিস্টিক্যাল। দ্বিতীয়টা হচ্ছে যে কে জারি করবে এই জুলাই সনদ, এইটা একদিক থেকে একটা নৈতিক প্রশ্ন। বাস্তবায়ন আদেশের কথা বলতেছেন যে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার অংশটুকু, হ্যাঁ, বাস্তবায়ন আদেশ যেটা বলা হচ্ছে, এটা কারা করবে, কে করবে, এটা কি মানে এটা একই দিক সাথে একটা নৈতিক প্রশ্ন, দ্বিতীয় দিক থেকে এটা একটা আইনি প্রশ্ন। নৈতিক প্রশ্ন এই কারণে যে মানে ফ্যাসিবাদের নিয়োগ করা রাষ্ট্রপতি, যাকে আমরা নানা টেকনিক্যাল কারণে হয়তো সরাতে পারলাম না, কিন্তু তিনি তো আসলে এখন অপ্রাসঙ্গিক এবং তিনি এই গণ অভ্যুত্থানের ধারক ও বাহক নন। তিনি তো এটা করতে পারেন না, এটা হলো নৈতিক কারণে। আর গণ অভ্যুত্থানের প্রতিনিধি হচ্ছেন বা গণ অভ্যুত্থানের সবার মূর্ত প্রতীক হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ফলে আমরা বলেছি যে তিনি করবেন এটা। নজির কি? নজিরবিহীন। কিন্তু নজিরবিহীন অনেক কিছুই হচ্ছে। আপনি ঘোষণাপত্র দিলেন, সেটাও তো নজিরবিহীনই। আচ্ছা, দ্বিতীয় কারণ আইনি প্রশ্নটা কি? বাংলাদেশে যখন প্রধান নির্বাহী যখন প্রধানমন্ত্রী থাকেন, প্রধান উপদেষ্টা কিন্তু প্রধানমন্ত্রী পদমর্যাদার, ফলে প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্ট্রিয়াল সিস্টেমে প্রেসিডেন্টের অর্ডার জারি করার কোনো নজির বাংলাদেশে নাই, বা এটা আইনি দিক থেকে এটা সম্ভব না। প্রেসিডেন্ট তাহলে কি করতে পারবেন? প্রেসিডেন্ট অধ্যাদেশ জারি করতে পারবেন, যেটা তিনি এখনো করছেন। যখন পার্লামেন্ট থাকে না তখন আপনি অধ্যাদেশ জারি করতে পারবেন। অধ্যাদেশ আর আদেশ তো এক বস্তু না। আদেশ হচ্ছে যেটা আপনি যার মধ্য দিয়ে আপনি এই যে গণভোট আয়োজন করবেন, এটার একটা লিগ্যাল ফ্রেম তৈরি করছেন, ফলে এটা মোর দেন অধ্যাদেশ। ওই আদেশের অধীনে আপনি আবার অধ্যাদেশ জারি করতে পারবেন, সেটা প্রেসিডেন্ট করবে, অসুবিধা নাই। এখন যেগুলো সংবিধান সম্পর্কিত না, ওই সকল অধ্যাদেশ প্রেসিডেন্ট তো জারি করেছেন এবং করবেন, সেটা নিয়ে কথা না। কথাটা হচ্ছে যে জুলাই সনদে যেহেতু আপনি দেখেছেন আদেশের মধ্যে কিন্তু ব্র্যাকেটে লেখা আছে সংবিধান সংস্কার, তার মানে এটা স্পেসিফিকভাবে সংবিধান সংস্কার সম্পর্কিত আদেশ, যেটা রাষ্ট্রপতি প্রধান নির্বাহী থাকা অবস্থায়, প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় রাষ্ট্রপতি জারি করতে পারেন না। আবার অধ্যাদেশের সমস্যাটা হচ্ছে, অনেকে বলেছিলেন যে অধ্যাদেশ দেন, আদেশে যাচ্ছেন কেন? কিন্তু অধ্যাদেশ দিয়ে তো সংবিধানের বিষয়ে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না। এই সমস্ত কারণে আমরা বলেছি যে এটা জারি করবেন প্রধান উপদেষ্টা। হাসনাইন খুরশেদ, জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে প্রথমে জুলাই জাতীয় সংসদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ, কোট আনকোট, যেটা তুষার বলছিলেন, নামে একটা আদেশ জারি করা হবে। এরপর সংস্কার প্রস্তাবের বিষয়ে জনগণের সম্মতি নেওয়ার জন্য হবে গণভোট। আগামী সংসদ নিয়মিত কাজের পাশাপাশি প্রথম 270 দিন, 9 মাস আর কি, 9 মাস সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে। গণভোটে পাশ হওয়া প্রস্তাবগুলো এই সময়ের মধ্যে সংবিধানে
অন্তর্ভুক্ত করবে। যদি না হয়, সেটা বলা আছে, তাহলে অটোমেটিক্যালি হয়ে যাবে 9 মাস পরে। যদি তারা করতে না পারে সংসদ, কিন্তু সেটা হয়ে যাবে। এটাই এই নতুন জুলাই জাতীয় সনদে বলা হচ্ছে। এখানে একটা প্রশ্ন এসছে, সেটা হলো গণভোটের ব্যাপারটা, আদেশের ব্যাপারটা কিছুটা বললেন সারোয়ার তুষার। এই যে গণভোট কবে হবে না হবে সেটা একটা প্রশ্ন থাকবে। এই যে একদম মৌলিক কিন্তু এখানে বিষয়গুলো, আপনার কি মনে হচ্ছে এই যে প্রস্তাবগুলো এখন আসলো, এ বিষয়ে আপনার মতামত কি? একটা বিষয় হচ্ছে যে নিঃসন্দেহে জুলাই সনদের ভিত্তিতে গণভোট কবে হচ্ছে, আগে না সংসদ নির্বাচন দিন, সেটাতে কিছু ব্যাটার করে না। সো এইটা আসলে খুব কোনো কমপ্লেক্স ইস্যু না। এটা যেদিনই করুক, মানে এমন হয় ইটস ওকে, এটা নিয়ে কোনো কন্ট্রোভার্সির কিছু নাই। আর আদেশ জারি কে করবেন, রাষ্ট্রপতি নাকি প্রধান উপদেষ্টা? সেখানে জনগণের স্বাধীন মতামতের প্রতিফলন হিসেবে গণ অভ্যুত্থানের ফসল হিসেবে প্রধান উপদেষ্টা করতে পারেন, সেটা নিয়েও আমার মনে হয় খুব বিতর্কের কোনো কারণ নেই। এবং সেক্ষেত্রে সব রাজনৈতিক দল, আমি আশা করি যে সবাই এটা সমর্থন করবে। সংকটটা হবে অন্য জায়গায় আসলে, যে আমি যেটা যা আমরা পত্রপত্রিকায় দেখেছি, যদি এটা হয়ে থাকে আসলে অনেকগুলো বিষয়ে প্রশ্নের মুখে পড়তে হতে পারে এবং সংকটের তৈরি হতে পারে। সেটা হচ্ছে যে বিষয়ে ঐকমত্য কমিশনের আলোচনায় আসেনি, সে ধরনের বিষয় অন্তর্ভুক্ত করা কিংবা সে ধরনের বিষয়ে বাদ দেয়া, দুটোই সংকটের জন্ম দিতে পারে। আমি নোট অফ ডিসেন্টের কথা বলছি, যে সনদ সই করেছে সবাই, 25টি দল, এনসিপি এবং 4টি বাম দল এখনো করেনি। সো সেখানে কিন্তু ভিন্নমতের বিষয়টা এক ধরনের স্পষ্টতা ছিল যে ভিন্নমত থাকবে। ভিন্নমত যাদের আছে তারা সংসদে গিয়ে তারা তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে যদি সেগুলো তাদের ম্যানিফেস্টোতে রাখে এবং তারা যদি নির্বাচনে বিজয়ী হয়, তারা তাদের ভিন্নমত অনুযায়ী পদক্ষেপ নেবে। এই ক্ষেত্রে ভিন্নমত যদি টোটালি আসলেই বাদ দিয়ে দেওয়া হয় এবং ভিন্নমত বাদ দিয়ে যেটা ঐকমত্য কমিশনের যে ভাষ্য সেটাই যদি হুবহু গণভোটে নেওয়া হয়, সেটা তো আসলে অনেকগুলো রাজনৈতিক দলের, বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলোর অবস্থানের বিপরীতে দাঁড়াবে। সেটা কি বড় দলগুলো গ্রহণ করবে? সেখানে কি নতুন সংগঠন তৈরি হবে? এই বিষয়গুলো আমাদের আসলে এক ধরনের চিন্তিত করেছে। আমরা দেখতে চাই সামনে পরিস্থিতি কি দাঁড়ায়। সারোয়ার তুষার, হাসান খুরশিদ একটা কথা বললেন, এটা একটা বড় ঘটনা। সেটি হলো যে আমরা যেটা জানতে পাচ্ছি যে সেখানে নোট অফ ডিসেন্ট থাকছে না। এখন নোট অফ ডিসেন্ট না থেকে যদি যেগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছিল, বিশেষ করে বিএনপি, নাম বলেই বলি, সেগুলো যদি অন্তর্ভুক্ত করে হানা ভোটে দিয়ে দেওয়া হয়, তাহলে বিএনপি আপত্তি করতে পারে, একটা বিষয়। আবার না থাকলে অনেক বিষয় থাকলো না। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? দেখেন, নোট অফ ডিসেন্ট এটা বিএনপি বারবার বলার চেষ্টা করেছে, আমরা 67টা বিষয় একমত হলে 9টা বিষয় কেন দ্বিমত হতে পারবো না। আপনি দেখবেন এই 9টা বিষয়ের মধ্যে অন্তত 3টা-4টা এমন দ্বিমত আছে যেগুলো যদি আপনি দ্বিমত রাখেন বা বাস্তবায়ন না করেন, তাহলে বাকি যে 67 শুধু না 670টা সংস্কারের কোনো অর্থ থাকবে না। আমি এই উদাহরণটা বারবার দিই যে দুদক প্রতিষ্ঠানের প্রধানকে কে নিয়োগ দেবে? এটা যদি আগের মতোই নিয়োগ প্রধানমন্ত্রীর কাছে রাখেন, তাহলে এরপর দুদকে যদি আপনি 10,000 সংস্কারও করেন, কোনো লাভ নাই, সেটা আগের মতো দলীয় প্রতিষ্ঠান থাকবে। পিএসসি মানে যেখানে আপনার এই যে সরকারি রাষ্ট্রীয় ডিসি, এসপি সহ প্রশাসনের লোকজন যে সরকারের বা দলের অনুগত হয়ে থাকে, এটা হয় কেন? কারণ পিএসসির নিয়োগ প্রক্রিয়া। তো এই সমস্ত কারণে এই সংস্কারগুলো খুব ভাইটাল। এর বাইরেও আছে আপনার উচ্চকক্ষে পিআর। উচ্চকক্ষে পিআরটা কেন জরুরি? কারণ হচ্ছে ওই যে সংবিধান সংশোধনীর প্রশ্নটা, যে সংবিধান সংশোধনী করে যেভাবে বাংলাদেশ রাষ্ট্রের ক্ষমতাকে একচ্ছত্র করার চেষ্টা করেছে অতীতে, এইটা আপার হাউসে মানে পিআর আনার মানে হচ্ছে যে আপনি সব দলকে নিয়ে সংবিধান সংশোধনী করতে হবে। মোদ্দা কথাটা হচ্ছে যে নোট অফ ডিসেন্টের ক্ষেত্রে যেমন দেখবেন জাতীয় সাংবিধানিক কাউন্সিল এই প্রস্তাবটা ছিল, এটা তো মানে এখন আর জুলাই সনদে নাই। কেন নাই? কারণ এটার ব্যাপারে কেউ একমত হয় নাই, ফলে এটা এজেন্ডাতেই নাই। নোট অফ ডিসেন্ট হচ্ছে সেটা যে আমরা 3 জনের মধ্যে একজনের দ্বিমত আছে, কিন্তু আমরা বাকিরা, এটা নোট অফ ডিসেন্ট মানে এটাই যে আমার দ্বিমত আছে কিন্তু আপনারা আগান। নোট অফ ডিসেন্টের মানেই এটা, আদারওয়াইজ নোট অফ ডিসেন্টের কোনো অর্থ নাই। কিন্তু এখন বিএনপি বলার চেষ্টা করে যে নোট অফ ডিসেন্টের ক্ষেত্রে তারা যেটা ভাবে সেটা হবে। এখন গণভোটে যদি জনগণ বলে যে আমরা আপার হাউসে পিআর চাই, তাহলে আপনি কিভাবে কোনো দল কি সেটার উপর তাদের কথা কি প্রাধান্য পেতে পারে? কোনোভাবেই পেতে পারে না। তবু এখানে যেটা বলা হচ্ছে সেটা হলো যে গণভোটের পাশাপাশি সাংবিধানিক সংস্কার পরিষদ হিসেবে যে সংসদ ভূমিকা পালন করবে কিছুদিন, সেখানে এটা যদি সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে এটা মানে অ্যাপ্রুভ হবে আর কি, এইভাবে জিনিসটা এসেছে। তাই আমি মনে করি যে ভালো হয়। হ্যাঁ, এটা মানে ওখানে আলাপ আলোচনা, আরো ফার্দার আলাপ আলোচনা হবে। এখন জিনিসটা হলো যে আপনার
এখানে প্রত্যেকটা দলের উচিত নিজের দলগত অবস্থানের চেয়ে রাষ্ট্রের জাতীয় স্বার্থটাকে বেশি প্রাধান্য দেওয়া। এই সংবিধান সংশোধনীর বাইরেও যে আমি বললাম যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নিয়োগ, এছাড়াও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের রূপরেখা, এই তিনটাই কিন্তু মেজর। সাংবিধানিক পদে নিয়োগ, তারপর হচ্ছে আপার হাউসে পিয়ার এবং আপনার শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের রূপরেখা, এই তিনটা যদি আমরা সিকিউর করতে না পারি তাহলে অন্য কোনো সংস্কার কাজ আসবে না। এই যে অধ্যাদেশের কথা বলা হচ্ছে, যে অধ্যাদেশের মধ্যে দিয়ে আমরা 6000 সংস্কার করেছি, অধ্যাদেশের ব্যাপারে আপনি জানেন যে পরবর্তী পার্লামেন্টে 30 কার্যদিবসের মধ্যে যদি এগুলো অ্যাপ্রুভ না করা হয় তাহলে এগুলো কিন্তু সমস্ত কিছু অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে। তাহলে ধরেন পরের সংসদ কৌশলগত একটা কৌশল নিল যে আমরা 30 দিনে আলাপ করব, দেখেছি তো বাতিল হয়ে গেছে না, আমরা পার্লামেন্টে এটা দেখেছি যে তাহলে মানে তারা বাতিল করছে না, সময় নিচ্ছে, পরে এক সময় বাতিল। তাহলে এই সরকার এই সমস্ত অধ্যাদেশ জারি করে যে সমস্ত সংস্কার তারা করেছে সব বাতিল হয়ে যাবে। এই জন্য সাংবিধানিক সংস্কারটা সবচেয়ে ইম্পর্টেন্ট। সাংবিধানিক সংস্কার করলে আপনি এতদিনকার যে সংস্কারগুলো সরকার করেছে সেগুলো আপনি ধরে রাখতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। এইটাই হচ্ছে ইস্যু। ফলে আমি মনে করি যে অবশ্যই নোট অফ ডিসেন্টের আপার হাউসে পিয়ার এটা বিএনপির মেনে নেওয়া উচিত, এবং বিএনপি এখনো পর্যন্ত এটা সম্পূর্ণ অযৌক্তিক কারণে এটা বিরোধিতা করছে। আপনি যে বিরোধিতা করার আপনার তো গ্রাউন্ড থাকতে হবে। এখানে তো লোয়ার হাউসে পিয়ারের কথা আমরা বলিনি, আমরা কিন্তু আমাদের জায়গা থেকে বলেছি এই যে জামায়াত ইসলামের কড়া সমালোচনা করেছি এই কারণে যে আপনারা অহেতুক লোয়ার হাউসে পিয়ার জিনিসটা ঢুকিয়ে কেন আপার হাউসে পিয়ার এসেছে এটার উদ্দেশ্যটা আপনারা নষ্ট করে দিচ্ছেন। ফলে সব দলকে আপার হাউসে পিয়ার এখানে সীমাবদ্ধ থাকতে হবে, কিন্তু সেটা তো বিএনপিকে মানতে হবে। এই জায়গায় জিনিসটা হচ্ছে আমি একটু অ্যাড করি যে জাতীয় ঐক্যমত্য কমিশনের 30টির বেশি দল বা 30টি কখনো 33টি দলের সাথে আলোচনা হয়েছে। একটা বিষয় আমাদের বুঝতে হবে যে ঐক্যমত্য কমিশনের মেজরিটি মানে এটা ঐক্যমত্য কমিশন তার সংসদ বা জাতিসংঘ না যে মেজরিটি হলেই সিদ্ধান্ত হয়ে গেল। এইখানে সর্বসম্মত যে সমস্ত জায়গায় হয়নি সেসব জায়গায় আসলে সংকট থেকেই যাবে, এবং সেসব জায়গায় যেহেতু ঐক্যমত্য কমিশনের আলোচনায় খুব স্পষ্ট বলা হয়েছে যে যদি যেসব বিষয়ে ভিন্নমত আছে সেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে রাখবে, দেখে তারা ভোটে যাবে, ভোটে গিয়ে যদি তারা বিজয়ী হয় তখন সংসদে তারা তাদের অবস্থান অনুযায়ী সিদ্ধান্ত নেবে। একটা জিনিস বলুন তো, হ্যাঁ আমরা এই জুলাই সনদের দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করছি যে কি কি সংশোধনী, কি কি নোট অফ ডিসেন্ট, অনেকেরই মনে হয়েছে, শুধু আমার নয় অনেকেরই মনে হয়েছে, সেটি হলো যে অনেক বিষয়ই রাজনৈতিক দলগুলো দলীয় দৃষ্টিভঙ্গি থেকে চিন্তা করেছে। যেমন ধরুন নোট অফ ডিসেন্টের অনেক পয়েন্ট বিএনপি তার দলীয় দৃষ্টিভঙ্গিতে চিন্তা করেছে, আবার পিয়ার নিয়ে জামাত ইসলাম যেভাবে মাঠে নেমেছে এটাও একটা দলীয় দৃষ্টিভঙ্গিতে চিন্তা করেছে। দলীয় এরা কি মনে করেছে যে যার যার ক্ষমতা একবার আসলে সারা জীবন ক্ষমতায় থাকবে? বিএনপি ক্ষমতায় আসলো, আসার পরে পরবর্তী সময় যখন উনি ক্ষমতায় থাকবে না বিএনপি, তখন দেখা যাবে যে এই সংস্কার তার জন্য উপকার হবে। সেটা অবশ্যই আমরা অনেক কালাকানুনকে একইভাবে ব্যবহৃত দেখেছি যে যেটা একসময় বিরোধিতা করেছে ক্ষমতায় গিয়ে সেটা করেনি, এটা আমরা বাতিল করে আর বাতিল করেনি। কিন্তু জাতীয় স্বার্থ কোনটা জাতীয় স্বার্থের পক্ষে বা বিপক্ষে এটা প্রত্যেকটা দল তার নিজস্ব বিবেচনা থেকেই করবে। না না না, নিঃসন্দেহে আমি একটা কথা বলি, এইখানে আপনার দ্বিমত পোষণ করি। বলেন, সাধারণ মানুষ কিন্তু ঠিকই বুঝে যে জাতীয় স্বার্থ। সাধারণ মানুষটা কে? সাধারণ মানুষের মতামতের বহিঃপ্রকাশটা কি হবে? যেমন সাধারণ মানুষ, আমি একটা উদাহরণ দিই আপনাকে, তাহলে পরিষ্কার হবে আপনার কাছে। আপনি যদি আমি একটা উদাহরণ দেই, আমি একটু কথা বলেন, প্রত্যেকটি দলই দাবি করে 18 কোটি মানুষ আমার সাথে আছে, দেখা গেল 72 কোটি হয়ে যায়। হ্যাঁ, আলটিমেটলি আমি দাবি করা মানে যে সাধারণ মানুষ, আপনি যেটা সাধারণ মানুষ বলছেন, সাধারণ মানুষ কি চায় আমরা লক্ষ্য করেছি 5ই আগস্টে অনেকেই অনেক দলই সুষ্ঠু নির্বাচন চেয়েছে, তত্ত্বাবধায়ক সরকার চেয়েছে, নানান ধরনের আন্দোলন হয়েছে। কিন্তু আসলে আন্দোলনে যেটা হওয়া উচিত ছিল এই স্বৈরাচারকে উচ্ছেদ করা, এবং সেটাই সাধারণ মানুষ চেয়েছে এবং হয়েছে। এটা কমন সেন্সে বোঝা যায়। আমার কথাটা হলো যে রাজনৈতিক দলগুলো 5ই আগস্টের পর কেন এখনো দলীয় ভাবে, আমি একটু আসছি যে 5ই আগস্টের আগে কি সাধারণ মানুষ শেখ হাসিনা সরকারের পতন চাইতো না? রাজনৈতিক দলগুলো চাইতো না? চাইতো, সবাই চাইতো। কি রাজনৈতিক দলগুলো চাইতো, সাধারণ মানুষই চাইতো। কিন্তু গণবিস্ফোরণ প্রতিদিন ঘটে না। আমরা যদি আমাদের দেখি, একবার 69-এ ঘটেছে, একবার 90-এ ঘটেছে, একবার 24-এ ঘটেছে। কিন্তু এটা গণবিস্ফোরণ প্রতিদিন ঘটবে এটা আশা করা ঠিক না, এবং এটা বাস্তবসম্মত না। সো এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে 24-এর 5ই আগস্টে এসে, যে ছাত্রদের আন্দোলনকে কেন্দ্র করে সেই আন্দোলন যখন গণহারে মানে মানুষ হত্যা শুরু করেছে, তখন আসলে সাধারণ মানুষ নেমে এসছে, এবং তখন মানুষ এবং এই ধরনের একটা পরিস্থিতি গণ অভ্যুত্থানের জন্ম নিয়েছে। সো এইটা এর আগেও রেকর্ড যে এই গণ অভ্যুত্থানে কোনো রাজনৈতিক দল নেতৃত্ব দেয় নাই। হ্যাঁ, নিঃসন্দেহে রাজনৈতিক দল সামনের সারিতে ছিল না, কিন্তু রাজনৈতিক দল পেছন থেকে ছিল সবসময়, এবং এই আন্দোলনের সাথে সাধারণ মানুষ, রাজনৈতিক দল, সামাজিক তৃণমূল, প্রত্যেকটা রাজনৈতিক তৃণমূলের কর্মীরা তো জানবাজি করে লড়াই করেছে, সবাই লড়াই করেছে। এবং এটা কি আলাদা করে যে রাজনৈতিক দল ছিল বা ছিল না
সেভাবে যাচাই করা ঠিক হবে না। এটা গণমানুষের আন্দোলন ছিল, সব মানুষই ছিল। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার, রয়েছেন সিনিয়র সাংবাদিক হাসনাইন খুরশেদ। সারওয়ার তুষার, জুলাই সনদ হলো শেষ পর্যন্ত, সর্বশেষ যেটা জমা দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার কাছে, আমরা মনে করি এখানে অনেক ইতিবাচক দিক রয়েছে। এবং আমি শুরুতে বলছিলাম যে আপনারা যেটা চাইছিলেন তার অনেক কিছু এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং অনেকে আশাবাদী হয়েছে যে একটা সংকটই ছিল, সংকটটা কেটে যাচ্ছে, পজিটিভলি কেটে যাচ্ছে। আপনাকে এখন স্বাক্ষর করবেন? এখন সরকার নিশ্চয়ই, আমরা আশা করি যে তারা এই আদেশ জারি করার আগে সকল রাজনৈতিক দলকে তো আবার ডাকবে, তখন সেখানে আমরা এটা দেখব। দেখার পরে আমরা নিশ্চয়ই আমরা আশা করি যে এখানে আমাদের যে কনসার্নগুলো ছিল সেগুলো সব মিট আপ করা হয়েছে এবং আমাদের সেক্ষেত্রে আমাদের স্বাক্ষর করার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা থাকবে না। আমরা তো স্বাক্ষর করতে চাই, কারণ এটা একটা ঐতিহাসিক ডকুমেন্ট। আমরা যারা সাধারণ মানুষ, রাজনীতিবিদ নই, তারাও চাই যে সবাই এখানে স্বাক্ষর করুক, সুন্দর হয়। কি বলেন? নিঃসন্দেহে আমরা চাই সবাই স্বাক্ষর করুক, সব দলের সর্বসম্মতির সিদ্ধান্তে জুলাই সনদ হোক। যদিও এর মধ্যে অজস্র অনেকগুলো নোট অফ ডিসেন্ট রয়ে গেছে, অনেকগুলো বিষয়ে স্বাক্ষরের বিষয়ে একটা বিষয় আমি বলতে চাই যে দলিলে স্বাক্ষর করা হয়েছে, স্বাক্ষর করার পরে যদি সেই দলিলে পরিবর্তন আনা হয় সেটা কিন্তু আরেক ধরনের প্রশ্নের জন্ম দেয় এবং সেটা পুরো বিষয়টিকে বিতর্কিত করে তোলে। সো যে দলিল স্বাক্ষর করেছে 25টি রাজনৈতিক দল, এখন যদি আবার ভিন্ন আরেক ধরনের দলিল আমরা দেখি, সেটা নিয়ে প্রশ্ন ওঠাটা অস্বাভাবিক না। যেহেতু আর ফাইনালি ঘোষণার আগে তো বসবেন, আপনি বলতেছেন আবার সেটা আশঙ্কা তৈরি করছে। সেটা আবার নিঃসন্দেহে, কারণ আমি একটা দলিলে সই করলাম, তারপরে জানলাম যে সেই দলিল বদলে গেছে, সেটা তো নিঃসন্দেহে আমার কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। তো সেখানে অনেক প্রশ্ন থেকে যাবে এবং আবার নতুন করে কোন সংকটের জন্ম নেবে কিনা আমরা ভয় পাচ্ছি। অন্য প্রসঙ্গে যাই, সেটি হলো আপনারা বারবার বলছিলেন, আপনাদের যখন নির্বাচনে জোটের ব্যাপারে প্রশ্ন করা হতো আপনারা বলতেন আমরা জুলাই সনদ দিয়ে ব্যস্ত আছি, এটা শেষ হলে আপনারা নির্বাচনে জোটের ব্যাপারে কথা বলবেন। আমরা যতটুকু জানি বা পত্রপত্রিকা ইতিমধ্যে প্রকাশও হয়েছে, আপনারা দুদিকেই খেয়াল রাখছেন, জামাত এবং বিএনপি। কোন দিকে যাবেন এখনো ঘোষণা করেননি, কিন্তু আপনারা দুপক্ষের সাথে যোগাযোগ রয়েছে আপনাদের, আমরা যতটুকু জানি। আপনারা সম্ভবত পরিস্থিতি বুঝে একটা কৌশলগত জোট গঠনের অপেক্ষায় আছেন, তাই কি? মানে আমরা এই সনদ নিয়ে ব্যস্ত, যেমন এটা যেমন ঠিক, কিন্তু আমরা অনেক আসন ভিত্তিক কাজ করেছি, আমাদের মধ্যে অনেকেই কাজ করেছে। ফলে আমরা একটা অনানুষ্ঠানিক টিম আমাদের ইতিমধ্যে আছে যারা বিভিন্ন সংসদীয় আসনের রিপোর্টগুলো নিচ্ছে, তথ্যগুলো নিচ্ছে এবং তারা সেই মোতাবেক এই মাসের শেষের দিকে বা এই মাসের শেষের দিকে না হলে নভেম্বরের শুরুর মধ্যে প্রাথমিকভাবে আমরা 70-80 জন প্রার্থী অথবা প্রার্থী না হলেও আসন কোনগুলো প্রাথমিকভাবে আমরা এটা ডিক্লেয়ার করতে চাই। তারপরে হচ্ছে আমরা সেকেন্ড ধাপে হয়তো আরও অনেকগুলো ঘোষণা করব এবং আমরা ডেফিনেটলি আমরা তো ইলেকশনে যেতে চাই। ইলেকশনে যাওয়া ছাড়া তো কোনো রাজনৈতিক দলের কোনো বৈধতা নাই। ফলে আমরা জুলাই সনদ দিয়ে ব্যস্ত ছিলাম, এটা সত্য, কিন্তু ইলেকশনের ব্যাপারে আমরা অপ্রস্তুত না। আমরা ইলেকশনে যেতে প্রস্তুত আছি এবং আমাদের মধ্যে অনেকেই খুব ভালো ভালো কাজ করেছেন। যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে তারা নতুন প্রার্থী হিসেবে যথেষ্ট ভালো করবেন বলে যার যার সংসদীয় এলাকায় এটা নিশ্চিত। এর বাইরে হচ্ছে আপনার জোট বা সমঝোতার প্রশ্ন। আমরা জোটের ব্যাপারে অতটা আগ্রহী না, কিন্তু সমঝোতা এটা হতে পারে, কারণ জোট হলে তার সাথে আপনার সাথে আমার আইডিওলজি মিললে তারপর জোট হওয়ার প্রশ্ন থাকে। সমঝোতা হলে আমি আলাদা থেকেও আপনার সাথে একটা অ্যালায়েন্সে থাকতে পারি, এটা আমাদের মতো নতুন দলের জন্য সবচেয়ে বেটার, কারণ তাহলে আপনার যে কোনো কাজের দায়ভার আমার ঘাড়ে আসবে না। বা আমার প্রশ্ন কিন্তু এসছে স্যার, এনসিপি একটি নবীন রাজনৈতিক শক্তি হিসেবে
নিজেদের অবস্থান তৈরি করতে চাচ্ছে। এখন এভাবে যদি দ্বৈত দরজা খোলা রাখার ফলে জনমানুষের একটা বিভ্রান্তি তৈরি হতে পারে। না না, এরকম বিভ্রান্তির কিছু নাই। জোট বা সমঝোতা রাজনীতি মানে এরকম সবসময় ট্রেড অফ, মানে আপনি সবসময় বেস্ট আউটপুটটা আশা করবেন, কোথা থেকে আপনি সবচেয়ে ভালোটা আশা করবেন। আমরা তো নতুন দল হিসেবে সর্বোচ্চ সংখ্যক সদস্য সহকারে পার্লামেন্টে যেতে চাই, ফলে সেইটা আমাদের যেভাবে নিশ্চিত হবে এবং যে জোটে বা যে সমঝোতায় গেলে আমাদের রাজনৈতিক স্বাতন্ত্র্যটা বজায় থাকবে, কারণ আমাদের তো রাজনৈতিক ভবিষ্যৎ পড়ে রয়েছে আগামী 5 বছর, আগামী 10 বছর আমাদেরকে লম্বা সময়ের জন্য রাজনীতি করতে হবে। একসময় আমরা বাংলাদেশের সরকারও গঠন করতে চাই, ফলে ওই যেটা হয় যে এখানে ইনু মেনন যে ফেনোমেননগুলো আছে এইগুলো যেন রিপিটেশন না হয়, এটা কিন্তু আমাদেরকে ভাবতে হচ্ছে। এবং এত গণঅভ্যুত্থানে এত টপ নেতৃত্ব, তারপর যদি এই ধরনের পরিণতি হয় সেটা তো খুব দুঃখজনক হবে, ফলে আমরা সেই দিকে যাব না। এই কারণে আমরা এটা বিভ্রান্তির কিছু নাই। আমরা জনগণ আমাদের কাছে দেখতে চাই যে আমরা একটা যার সাথেই জোট বা সমঝোতা করি না কেন, জনগণের জন্য এটা মূল প্রশ্ন না। আপনারা কি আবার কিং মেকার হওয়ার চেষ্টা করছেন? গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যারা এসছে তারা তো অলরেডি কিং মেকার, এবং তারা এখনো যেটা বলা হচ্ছে যে এবারে নির্বাচনে এনসিপি যাদেরকে সমর্থন করবে তারাই কিন্তু সরকার গঠন করবে, এরকম একটা আলোচনা রাজনৈতিক মহলগুলোতে আছে এবং দুই বড় দলই কিন্তু আমাদেরকে তাদের দিকে নিতে চায়। কারণ সবাই চায় যে এই যে দ্বিদলীয় যে ব্লক পেন্ডুলামের মতো একবার এদিকে একবার এদিকে, এটা তো বাংলাদেশ রাজনীতির জন্য ক্ষতিকর হয়েছে। বহুদলীয় গণতন্ত্র মানে আসলে অনেকগুলো মাল্টি পার্টি ডেমোক্রেসি বলতে আসলে যেটা বুঝায়, আমরা সেটা বাস্তবায়নের জন্য কাজ করতে চাই। হাসনাইন খুরশেদ, বিএনপির যখন ক্ষমতায় ছিল তখন তার অনেক দুর্নাম ছিল, জামাত ইসলামের সম্পর্কেও প্রচুর বিতর্ক রয়েছে 71-এর ভূমিকা নিয়ে, এবং তারা ক্ষমা চাওয়ার পরে সেই বিতর্ক সব থেমে গেছে এমন ভাবার কোনো কারণ নেই। এনসিপি কি তাদের সঙ্গে গেলে তৃতীয় শক্তি, কোট আনকোট তৃতীয় শক্তি হিসেবে ভাবমূর্তি হারানো ঝুঁকিতে পড়বে না? কি মনে হয় আপনার? না, এটা ঠিক না। প্রথমত হচ্ছে যে বিএনপির দুর্নাম রয়েছে বা জামাত ক্ষমা চাওয়া, নিঃসন্দেহে জামাতকে ক্ষমা চাইতেই হবে। 71-এর জন্য সুনির্দিষ্টভাবে ক্ষমা চাইনি। যেটা বলেছে যে নিয়ম বলে কিছু নেই, এক্ষেত্রে কোনো নিয়ম নেই। জামাত যেটা বলছে 47 থেকে আজ পর্যন্ত আমরা যদি কোনো অপরাধ করে থাকি, যদি এখানে কন্ডিশনাল বলেছে যদি কোনো অপরাধ করে থাকি তাহলে সেটার জন্য নিঃশর্ত ক্ষমা চাই। এইটা আসলে 71-এর জন্য সুনির্দিষ্টভাবে ক্ষমা চাও না। 71-এ জামাতের যে ভূমিকা ছিল, জামাতের আমির একটা মজার কথা বলেছিলেন যে আমি যেভাবে বলি না কেন এটা আবার সমালোচনা হবে, সেটা শুরু হয়েছে, সেটা তিনি বলতেই পারেন। কিন্তু বাস্তবতা হচ্ছে যে এটা মানুষের কাছে গ্রহণযোগ্য না, বরং মানুষ সুনির্দিষ্টভাবে স্পেসিফিক 71-এর ইস্যুতে 71-এর গণহত্যা, গণধর্ষণ, অগ্নিসংযোগ, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া, সেই সমস্ত কাজের জন্য জামাতের দায় রয়েছে এবং সেই দায়ের জন্য জামাতকে সরাসরি সুনির্দিষ্টভাবে ক্ষমা চাওয়া উচিত। সেটা আর বিএনপির দুর্নামের কথা বলছেন আপনি, বিএনপির প্রচুর সুনামও আছে। ইটস এ ম্যাটার অফ পারসেপশন। এবং বাস্তব হচ্ছে আমি তখনও দেখেছি যে যেটা হয়েছে যে প্রথমবার টিআই এর যে দুর্নীতি দিয়ে তখন আওয়ামী লীগ আমলে প্রথমবার হয়েছিল, তারপর পারসেপশনটা গ্র্যাজুয়ালি নেমে আসে। প্রথমবার বলি না, আমি কয়েকবার বলছি, আমি পরে একদিনে হুট করে বদলে যায় না, পরে এটা চেঞ্জ হতে কয়েক বছর লেগেছে। প্রথম যেটা হয়েছিল সেটা আওয়ামী লীগের আমলে, তারপরে এই মুহূর্তে যে বিএনপির চাঁদাবাজি, দখলদারি অভিযোগ রয়েছে, বিএনপির বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, আবার বিএনপির অনেক, আমি এই কারণে বলছি যে দুই দলের ব্যাপারে তাদের প্রবলেমটা রয়েছে কম বেশি। এখন এদের সাথে এনসিপি যদি যায়, তারা যে তৃতীয় শক্তি হতে চাচ্ছে সেটা ঝুঁকিতে পড়বে কিনা, এনসিপি ঝুঁকিতে পড়বে কিনা? বাস্তবতা হচ্ছে এটা আসলে নির্বাচনী সমঝোতা বা নির্বাচনী ঐক্যের বা জোটের যে কথা তারা বলছিলেন, এটা আসলে কৌশলগত বিষয় এটা। এবং উনি একটা প্রসঙ্গ খুব স্পষ্টভাবে বলেছেন যে তাদের দলীয় স্বাতন্ত্র্যকে বহাল রেখে, তো দলীয় স্বাতন্ত্র্য অটুট রেখে কৌশলগত ঐক্য, কৌশলগত সমঝোতা যে কারোর সাথে হতে পারে। তার মানে হচ্ছে তার সমঝোতার যে সঙ্গী বা জোটের যে সঙ্গী, তার কাজের দায় কোনোভাবেই এনসিপি নেবে না, বা এনসিপির কাজের দায় তার জোট সঙ্গী বা সমঝোতার সঙ্গী নেবে না। এটা খুব স্পষ্ট। এটা নির্বাচনী সমঝোতা, নির্বাচনে জেতার জন্য, নির্বাচনে বেশি আসন পাওয়ার জন্য, সেটা হতেই পারে। এটার জন্য একজনের দায় আরেকজন নেবে না। এটা যদি হয়, আমি বলি যে আপনার 4 দলীয় জোট 2001 সালে নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় গিয়েছিল, সেক্ষেত্রে কি বিএনপির দায় জামাত নিয়েছে বা জামাতের দায় বিএনপি নিয়েছে? নেয় না। তো এটা এনসিপির দায় নেওয়ার কিছু নেই। সারোয়ার তুষার, আপনাদের তো একটা বড় সংকট সামনে রয়ে গেছে, সেটি হলো প্রতীক বরাদ্দ নিয়ে আপনারা লড়াই করছেন অনেক দিন ধরে, এবং আলোচিত শাপলা প্রতীক ইস্যুতে অবস্থানে কোনো পরিবর্তন এখন পর্যন্ত নির্বাচন কমিশনের নেই। বিদ্যমান তালিকার বাইরে যাবে না সাংবিধানিক সংস্থাটি। জাতীয় নাগরিক পার্টিকে বিকল্প প্রতীক দিয়েই এ সপ্তাহে নিবন্ধনে গণবিজ্ঞপ্তি জারি করবে কমিশন। এটা সোমবার অলরেডি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ।
এর মানেটা হলো আমরা লক্ষ্য করছি ইসি একটা অনর অবস্থানে রয়েছে, আপনারা অনর অবস্থানে রয়েছে, কারণ আপনাদের নির্বাচন একেবারে কাছাকাছি চলে আসছে, হয়তো মাসখানেক পরেই আমরা আশা করছি যে মাসখানেক পরেই বা 1 মাস 10 দিন বা 20 দিনের মধ্যে, সর্বোচ্চ 10 দিন বা 15 দিনের মধ্যেই তফসিল ঘোষণা করা হবে জাতীয় নির্বাচনের। আপনাদের এখন প্রতীকটা নিয়ে আপনার সংকট কাটছে না, কি অবস্থা বলুন তো? এটা আনফরচুনেট। এবং সর্বশেষ তারা যেটা বললো আর কি, যে তারা দরকার হলে একটা প্রতীক আমাদেরকে চাপিয়ে দেবে। জি জি, আপনারা যে প্রতীক চেয়েছেন এর মধ্যে যে কোনো একটা না, তারা নিজেরা একটা বিবেচনা করে দিয়ে দিবে। ঠিক আছে, আমরা যে কোনো একটা চাইলে তো আপনাকে শাপলা, লাল শাপলা অথবা সাদা শাপলা দিতে হবে। না, আপনারা প্রথম যেটা দিয়েছিলেন সেটা আমরা সংশোধন করেছি না, ওটা আমাদের এখন আবেদনপত্র না। আমাদের আবেদনপত্র হচ্ছে যে শাপলা, লাল শাপলা, সাদা শাপলা, সর্বশেষ আমাদের যে অবস্থান আপনাকে ওইটার ভিত্তিতে কাজ করতে হবে, এটা আমাদের আবেদন। আচ্ছা, এখন তারা যে চাপিয়ে দেবে, ধরেন ইলেকশন কমিশনের যখন একটা পার্টি গণবিজ্ঞপ্তি দেয় তখন সেটা একটা নিয়ম আছে, নির্বাচন কমিশনের একটা নিয়ম আছে যে আপনি পত্রিকায় বিজ্ঞপ্তি দিবেন এবং তার চাহিত বা প্রার্থিত প্রতীক এটা ব্র্যাকেটে লিখতে হবে। তা আপনি চাহিত বা প্রার্থিত প্রতীক এনসিপির ক্ষেত্রে কি লিখবেন? শাপলা লিখতে হবে, নাকি আপনি যেটা দিতে চাচ্ছেন ওটা লিখে দিবেন? ওটা তো হয় না, ওটা তো আমরা চাই নাই। এখন তারা এটা আবার লিখতে চাচ্ছে না, এটা তাদেরই আইন, কিন্তু তারা এটা ভঙ্গ করতে যাচ্ছে। কেন? কারণ এটা যদি লিখে তাহলে এটা হিস্টোরিক্যাল রেকর্ড আকারে থেকে যাবে যে এই দলটার এটা ছিল মার্কা বা চাওয়া মার্কা এটা, কিন্তু তারা এটা দিতে চাচ্ছে না। এখন তারা তাদেরই আইনের ফাঁদে পড়ে গেছে কিন্তু। এবং ইলেকশন কমিশনের এই অবস্থানগুলো খুবই অযৌক্তিক এবং খুবই মানে আমি বলবো যে এক ধরনের অনভিপ্রেত, যে অযথা আমাদেরকে তারা এটা নিয়ে ভোগাচ্ছে। এবং তাদের সমস্ত বক্তব্যের কিন্তু আমরা এখন তাদের একমাত্র বক্তব্য কি? একমাত্র বক্তব্য হচ্ছে এটা বিধিমালায় নাই, তফসিলে নাই। তো তফসিলে নাই, আপনি 150টা নিতে পারেন, 115টা নিয়েছেন, বাকিটা যুক্ত করবেন। এটা যে কোনো সময় করা যায়, অ্যাটর্নি জেনারেল সাহেব এটা বলেছেন। খাট পালঙ্ক এগুলো থাকলে সাপটা নিলে অসুবিধা কি? এবং আমরা এই প্রশ্ন করেছি যে খাট পালঙ্ক যে রাখলেন এটা কোন নীতিমালা রাখলেন, মানে প্রতীকটা নেওয়ার পেছনে বিবেচনা কি, এগুলোকে প্রতীক হিসেবে আপনার ওখানে অন্তর্ভুক্ত করার পেছনে বিবেচনা কি? ঠিক আছে, এগুলো কোনো যৌক্তিক উত্তর তারা দেয় না। এখনো কিন্তু আইন মন্ত্রণালয় চাইলে চূড়ান্ত মানে আবারও অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারবে। আমি উদাহরণ দিই আপনাকে, ধরেন কাদের সিদ্দিকীর গামছা মার্কা, তারা যখন নিবন্ধন নেয় তখন এটা কিন্তু প্রতীকের মানে তালিকার মধ্যে ছিল না, তখন তাদের চাওয়ার প্রেক্ষিতে তাদেরকে দেওয়া হয়েছে। ইগল, এই এবি পার্টির মার্কা, এটাও কিন্তু প্রতীক তালিকায় ছিল না, এটা তারা চাওয়ার পরে দিয়েছে। ফলে এটাই সবসময় বাংলাদেশে হয়ে এসেছে। এবং আপনি এটা জানেন, সম্ভবত 2008-এর আগে মানে মার্কা কখনো দলের সাথে পার্মানেন্ট ছিল না। এটা একটা রেওয়াজ ছিল যে আপনি গত নির্বাচনে এই মার্কা নিয়ে করেছেন, মানে পরের নির্বাচনে এটা নিয়ে করবেন। হ্যাঁ, আমি যেটা দেখলাম এটা কিন্তু অবাক করা ঘটনা, মার্কা পার্মানেন্ট হয়েছে সেদিন। এর আগ পর্যন্ত এটা ছিল যে যেমন ধানের শীষে আমি আগের বার ইলেকশন করেছি, আমাকে ধানের শীষ দিচ্ছেন, এটা কোনো ঝামেলা হচ্ছে না। এগুলো বাংলাদেশের পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, পলিটিক্যাল কনভেনশন। এখন এই ইসি তো এই পলিটিক্যাল কনভেনশনে বাইরে যেতে পারবে না। এরকম কি একটা নজির আছে যে ইসি কোনো দলকে মার্কা চাপিয়ে দিয়েছে? নজির নেই। আপনি কি একেবারে নজিরবিহীন একটা কাজ করে ফেলবেন বাংলাদেশে? এবং করার পরে এই ইসির অধীনে যারা প্রতীক দেওয়ার মতো একটা সবচেয়ে বেসিক প্রাইমারি কাজটা সুষ্ঠুভাবে করতে পারে না, তারা কিভাবে সুষ্ঠু নির্বাচন দেবে? এবং আমি জাতীয় লীগের কথা আপনাকে বলেছি এখানে আরো আগে এসে, যে একটা ভুইফোর সংগঠন যাদের সভাপতির নাম কেউ জানে না, সেক্রেটারির নাম কেউ জানে না, যাদের কোনো অফিস নাই, নিবন্ধন কিভাবে হলো এবং মাত্র 172 পাতার একটা মানে নিবন্ধনের জন্য তারা জমা দিয়েছে। আমরা কত পাতা দিয়েছি? 43,000 প্লাস। এটা দেওয়ার পরে ইসি আমাদেরকে আরো কাগজপত্র দিয়েছে, আমরা আরো কাগজপত্র দিয়েছি। 172 পাতার মধ্যে তারা আপনাদের সব কোয়েরিজ মিট আপ করলো। আপনারা এই প্রশ্নটা সামনে আনবেন না? আমরা তো এই প্রশ্ন বারবার সামনে আনছি। আমরা এখানে আমাদের ইসি টিমে যারা যায় তারা কিন্তু এই কথা বলছে, কি বলেন ইসি এটা খেয়াল, মানে তারা এটাতে বিব্রত হয়। এখন এটা আপনাকে তো এটা মানে এভিডেন্স দেখাতে হবে। আপনারা যে আমাদের বিভিন্ন উপজেলা অফিসে গেছেন, এটা এভিডেন্স আছে। আপনারা যে জাতীয় লীগের 200 অফিসে গেছেন বা 100 অফিসে গেছেন উপজেলা কেন্দ্রিক, এটা প্রমাণ দেখাতে হবে। আমি নিশ্চিতভাবে জানি যে আমার মনে হয় আমার কাছে যে এখানে একটা বড়সড় ধরনের আর্থিক কেলেঙ্কারি কিংবা অন্য কোনো ষড়যন্ত্র পরিকল্পনা এখানে আছে। যে ইসি এই ধরনের একটা ভুইফোর সংগঠনকে নিবন্ধন দেয়, তাদেরকে আমরা কিভাবে সুষ্ঠু নির্বাচনের জন্য ক্রেডিবল ভাববো? আমরা কিন্তু দেখেন একদিকে বড় দলগুলো নির্বাচন কমিশনার, সিইসি কাকে কোথায় বসাবে এগুলো নিয়ে প্রতিযোগিতা করেছে। আমরা কিন্তু শুরু থেকে বলছিলাম যে ইসি পুনর্গঠন করেন, নতুন আইনের ভিত্তিতে ইসি করেন। এখন আমাদের বক্তব্যটাই কিন্তু কনসিস্টেন্টলি এখন এসে সত্য প্রমাণিত হচ্ছে যে এইভাবে যে আইনে ইসি হয়েছে একটা বড়সড় ধরনের সমস্যার মুখে আমাদেরকে নিয়ে এসেছে। হাসান খোরশেদ, শাপলার প্রতীক নিয়ে আসলে কিছু ঝামেলা তো হচ্ছেই। ইসি গঠনটাই আমাদের একটু প্রবলেম আছে, এটা যে মানুক বা না মানুক এটা বাস্তবতা সেই পুরনো সিস্টেমে। এবং আপনি জানেন যে এটাও জানা আছে যে এই যে যারা নির্বাচন কমিশনার হয়েছেন সিইসি সহ কোন দলের সুপারিশে কেউ হয়েছেন এটা কিন্তু আমরা সব জানি। আপনি জানেন, আমি জানি, এটা কোনো গোপন ব্যাপার না। রিপোর্ট হয়েছে। আমি বললাম যে এটা কোনো গোপন ব্যাপার। প্রবলেমটা সম্ভবত এখানেই তৈরি হয়েছে বলে অনেক রাজনৈতিক বিশ্লেষক মন্তব্য করেছেন। আপনার কি মনে হয়? বাস্তবতা হচ্ছে
নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে তার দায়িত্ব পালন করবেন, এটা আমরা আশা করি। নির্বাচন কমিশনের যদি তার অবস্থান এটা হয় যে না আমি শাপলা দেব না, কেন দেব না সেটা তার স্পষ্ট ব্যাখ্যা দেওয়া উচিত এবং সেটা মানুষকে কনভিন্স করার মতো একটা জায়গায় থাকা উচিত। হ্যাঁ, নিঃসন্দেহে তার একটা জায়গায় থাকা উচিত। যেটা সারওয়ার তুষার কিছু আগে বলছিলেন যে গামছা ছিল না, গামছার জন্য কাদের সিদ্দিকী দল আবেদন করার পরে গামছা অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে। শাপলার ক্ষেত্রে শাপলা নাই এই কথা বলে শাপলা দেওয়া যাবে না, কারণ শাপলা তালিকায় নাই, কনফ্লিক্টিং হচ্ছে। তো সেই জায়গায় কেন শাপলা অন্তর্ভুক্ত করা হবে না, সেটার সমস্যাটা কি? যেমন একবার বলা হয়েছে জাতীয় প্রতীক, তো জাতীয় প্রতীক বলে তারপরে আবার সংশোধন করে আবার অন্য কথা বলছে। এই জায়গাগুলোতে আসলে নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে, গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে খুব যৌক্তিকভাবেই। আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে নির্বাচনী প্রতীক বরাদ্দের বিষয়ে শাপলা যদি অন্য বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতীক থাকতে পারে, একটি রাজনৈতিক দল হিসেবে এনসিপি দেওয়ার ক্ষেত্রে আসলে সমস্যাটা কোথায়? আমি কোনো সমস্যা দেখি না। আরেকটা বিষয় প্রশ্ন উঠেছে, শাপলা হলেই কিছু বদলে যাবে, শাপলা দিতে সমস্যাটা আসলে কোথায় আমার কাছে খুব স্পষ্ট না। আমরা নির্বাচন কমিশনের স্পষ্ট বক্তব্য শুনতে চাই এবং নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা, গ্রহণযোগ্যতা কোনোভাবে প্রশ্নের মুখে পড়ুক, এটা আমরা চাই না। কিন্তু আমরা লক্ষ্য করছি, আপনি যে লাস্ট কথাটা বললেন, আমরাও চাই না যে এই ধরনের একটা ঐতিহাসিক নির্বাচন হতে যাচ্ছে অনেকদিন পরে নির্বাচন কমিশন বিতর্কিত হবে। নিঃসন্দেহে হওয়া উচিত। শাপলা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। এখন এনসিপি তারা কিন্তু শাপলার সাথে সাথে জাতীয় লীগের নিবন্ধন নিয়ে কথা বলছেন। এটা নিবন্ধন অস্বাভাবিক, কিভাবে নির্বাচন কমিশন বিতর্কিত হচ্ছে এবং বিভিন্ন ভাবে হচ্ছে, এটা খুব দুঃখজনক হবে। এবং নির্বাচন কমিশনের দিকে মানুষ অনেক আশা নিয়ে তাকিয়ে যাচ্ছে যে সামনের নির্বাচন একটা স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন হবে। নির্বাচনী প্রক্রিয়া আসলে অনেক আগে থেকেই শুরু হয়, শুধুমাত্র ভোটের দিনই নির্বাচন হয় না, তার আগে থেকেই শুরু হয়। নির্বাচনের প্রতীক বরাদ্দ বলেন, দল নিবন্ধন বলেন, কিংবা নির্বাচনের যে প্রচার কার্যক্রম নিয়ন্ত্রণ থেকে শুরু করে সবকিছু, নির্বাচনের আর্থিক স্বচ্ছতা, সব ক্ষেত্রেই আসলে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে এবং তার সাংবিধানিক দায়িত্ব পালন করতে হবে। আমরা নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারকে জেলে যেতে দেখেছি। আমরা চাই না যে ভবিষ্যতে কিংবা এখন আমাদের নির্বাচন কমিশন আবার এমন কিছু করুক যেটা ভবিষ্যতে আমাদের দেশকে সংকটের মুখে ঠেলে দেবে, সেটা আমরা আশা করি না। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায়। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন সারওয়ার তুষার, জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক, রয়েছেন সিনিয়র সাংবাদিক হাসনাইন খুরশেদ। সারওয়ার তুষার, প্রতীক বরাদ্দ প্রসঙ্গে কিন্তু সেটা একটু আলাদা, বেশ আলোচনা হচ্ছে যে জোটবদ্ধভাবে নির্বাচন করা যাবে কিন্তু নিজের প্রতীকে নির্বাচন করতে হবে। এই যে আরপিও সংশোধনীটা হয়েছে, এ ব্যাপারে অনেকের মাথা খারাপ হয়ে গেছে। বিশেষ করে মাথা খারাপ শব্দটা নেগেটিভ অর্থে বললাম না, বাস্তবতা, আসলে মাথা খারাপ হওয়ার মতোই ঘটনা। আমি থাকলেও মাথা খারাপ হতো, হাসনাইন খুরশেদ থাকলেও তাই হতো। সেটা হলো ছোট দলগুলো নেতাদের, কারণ প্রতীক এটা বড় ফ্যাক্টর। কারণ ছোট দলগুলোর আমরা দলের নাম জানি, নেতাদেরও নাম জানি, কিন্তু সেই দলের প্রতীক কে কি আমি কিন্তু সবগুলি জানি না। এখন এই ৩৩টা দলের প্রতীক কি আমি বলতে পারবো না, এটা হলো বাস্তব। এখন প্রশ্নটা যেটা হলো যে আমরা তো জেনেছি যে আপনারা বোধহয় একমত হয়েছিলেন যে যার যার প্রতি নির্বাচন করবে, বিএনপি বোধহয় হয়েছিল নাকি? কিন্তু এখন তো বিএনপি আবার দাবি জানাচ্ছে যে এটা হলে তো বিরাট সংকট হবে। আপনারা কিভাবে দেখছেন বিষয়টি? আমরা ডেফিনেটলি মনে করি যে এটা একটা ভালো সংস্কার এবং এটা কিন্তু নির্বাচন কমিশনের সিদ্ধান্ত না, নির্বাচন ব্যবস্থা কমিশন তারাই প্রস্তাব দেওয়ার পরে এখন আইন মন্ত্রণালয় আরপিওটা সংশোধন করেছে। আমরা মনে করি এটা একটা ডেফিনেট একটা ওয়েলকাম চেঞ্জ এবং বিএনপি এটা প্রাথমিকভাবে তখন স্বাগত জানিয়েছিল, কিন্তু এখন আবার যে ছোট দল যাদেরকে বলছেন তাদের চাপে পরে তারা অবস্থান পরিবর্তন করছে। এখন আমি যে এটা বারবার বলেছি যে এইটা কোনো ছোট দলে এখানে একটু যোগ করতে চাই,
ছোট দলের চাপে নয়, বিএনপি নিজেও এটা চাপ ফিল করছে। এটা এমনকি ছোট দলের সমস্যা না, নিজের প্রতীকে প্রত্যেকটা দলই চায় নিজের প্রতীকে ইলেকশন কন্টেস্ট করতে। কারণ ধরেন আপার হাউস যদি পিআর হয়, আপনি আপনার মার্কায় যদি ইলেকশন না করেন এবং সারা দেশে একটা পার্সেন্টেজ অফ ভোট যদি আপনার না থাকে, আপনার তো আপার হাউসের রিপ্রেজেন্টেশন থাকবে না। আপনি যদি ধানের শীষে ভোট করেন তাহলে ভোটটা তো ধানের শীষের গিয়ে পড়বে, তখন তো এটা তাদের পার্সেন্টেজ অফ ভোটে জমা পড়বে। ফলে যে কোনো দলেরই তো নিজের স্বার্থে আপার হাউসের রিপ্রেজেন্টেশন রাখার স্বার্থে এটাকে স্বাগত জানানো উচিত। কিন্তু দেখা যাচ্ছে উল্টো ঘটনা, তারা এখন পারলে ধানের শীষে ইলেকশন করার জন্য আন্দোলন করবে। এই ঘটনাটা কেন ঘটেছে কারণ হচ্ছে বিএনপির সাথে আমরা যাদেরকে, এটা আমরা কমিশনে গিয়ে উপদ্রবটা ফেস করেছি, আপাতত অর্থে মনে হবে যে বিএনপির সাথে 20টা দল আছে, কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন এগুলো 20টা ব্যক্তি মাত্র, তাদের কোনো দলীয় কোনো ভিত্তি নাই, সারা দেশে কোনো পার্সেন্টেজ অফ ভোট নাই। ওই এক ব্যক্তি আছেন এবং সেই এক ব্যক্তির মধ্যে সবচেয়ে পপুলার ব্যক্তিও ধানের শীষ না পেলে ইলেকশনে হারবেন, এই হচ্ছে অবস্থা। ফলে তাদের জন্য এটা একেবারে অস্তিত্বের সংকট তৈরি হয়ে গেছে। তারা নানাভাবে বিদেশে ডিগ্রি নিয়ে এসে এখানে এসে একটা বিএনপির সাথে একটা সম্পর্ক তৈরি করেছে এবং তারা একটা দল খুলেছে যে দলে আসলে তার বাইরে কোনো ব্যক্তি লোকজন নাই, তার দলের মহাসচিবকে চেনা যায় না। চেনা যায় না। এই যে একটা আসন নেওয়ার জন্য তারা কমিশনে যেটা করেছে, আপনি যদি জাতীয় জুলাই সনদটা যদি খুলে দেখেন, এরকম কিছু দল, আমি ভদ্রতার খাতিরে নামটা বললাম না, তাদের যেটা অবস্থান, ধরেন বিএনপি যে বিষয়ে 9টা বিষয় দ্বিমত, এই 9টা বিষয় তাদেরও দ্বিমত। এখন এরকম তো একটা দুটো বিষয় অন্তত থাকার কথা, যেটাতে বিএনপির দ্বিমত কিন্তু আপনি একমত নাই, অদ্ভুত ব্যাপার না? এবং শেষ পর্যন্ত কমিশনে কেউ ফ্রন্ট কাটে এভাবে বলেছে যে যারা কমিশনে এসে বিএনপির হয়ে কথা বলেন, এই হলো অবস্থা। ফলে ওই যে দেখেন আপার হাউসে পিআর কেন বিএনপি মানেনি, এটার সাথে কিন্তু এটা সম্পর্ক আছে। এটা কি যে আপনার 51% লাগবে সংশোধনী করতে, সংবিধান সংশোধনী করতে 51% লাগবে। এখন যদি তারা সবাই ধানের শীষে ইলেকশন করে, তবু কিন্তু সব মিলে 40% বেশি ভোট আপনি পাচ্ছেন না। উপরন্তু আপনার এলাই নাই আপার হাউসে, আপনি 11% কিন্তু সংগ্রহ করতে পারবেন না। আবার এই কারণে বিএনপি রাজি হচ্ছে না, যেহেতু তার জোট সঙ্গীরা এসে ধানের শীষে ইলেকশন করবে, ফলে বিএনপি যে সংবিধান সংশোধনী করতে চায় এটা তো আরো 11% পাবে না, কারণ সব জোট সঙ্গী তার ধানের শীষে চলে এসেছে। আর ওই দলগুলো একই কারণে আপার হাউসে পিআর চায় না, কারণ হচ্ছে যে তারা যেহেতু ধানের শীষে ইলেকশন করছে, ফলে তাদের তো আপার হাউসের রিপ্রেজেন্টেশন নাই, কারণ আপার হাউস তাদের কাছে তাদের প্রায়োরিটির মধ্যে নাই। এই জন্য আমরা মনে করি ডেফিনেটলি, আমি বিশ্বাস করি যে যাদের এমনকি সারা দেশে 2% ভোট আছে যে কোনো রাজনৈতিক দলের, তারাও নিজের মানে মার্কায় ইলেকশন করতে চায়, কারণ আপনার অন্তত 2টা আসন আপনি আপার হাউসে পাবেন। যাদের 5% ভোট আছে, 10% ভোট আছে, তাদের কোনো কারণ নাই আরেকজনের মার্কায় গিয়ে ইলেকশন করার। এবং জোট রাজনীতি ইতিহাস আমরা বলি বাংলাদেশে 2001 সালে ইলেকশন মনে করে দেখেন, জামায়াত কি ধানের শীষে ইলেকশন করেছে? জামায়াত দাঁড়িপাল্লা ইলেকশন করেছে। 2008 সালে জাতীয় পার্টি কি নৌকায় ইলেকশন করেছে? লাঙ্গলে ইলেকশন করেছে। 2018 সালে জামায়াত ধানের শীষে করেছে, কারণ তখন তাদের নিবন্ধন ছিল না, এটাই তখন জোটের ক্ষেত্রে আপনি এটা করেছেন, আর এখন সমঝোতার ক্ষেত্রে আপনি আরেকজনের মার্কা নিয়ে করবেন, এটা কেন? এর কারণ হচ্ছে বিএনপির সাথে যারা এসেছে এটা কতগুলো ব্যক্তির সমষ্টি মাত্র। হাসান খুরশেদ, আমরা অনেকদিন ধরে লক্ষ্য করি যে অনেক রাজনৈতিক দল বাংলাদেশে রয়েছে যে দলের চেয়ে নেতা বড়, কারণ নেতা একজন, দলের যাই হোক না কেন, এটা একটা বড় সংকট। এই সংকটটা তৈরি হয়েছে অন্য একটা কারণে, নির্বাচনটা যদি ঠিক মতো হয় তাহলে এই ধরনের সংকটটা থাকে না, তখন বড় যারা গণভিত্তি আছে তারাই শেষ পর্যন্ত থাকে। একজন প্রার্থী হবে, উনি জিততে হবে, এই কারণে প্রতীক অমুক তমুক, এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন? আমি মনে করি যে রাজনীতিকে কলুষিত করেছে তথাকথিত কিছু রাজনৈতিক দল, এগুলি আদৌ কোনো দল না। এমন অনেক দল আমরা দেখেছি যেগুলো আসলে রাজনৈতিক দল হিসেবে, জাতীয় রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পাওয়ার কোনো যৌক্তিকতা নেই। আমি একদম অন্য বিষয়ে বলতে চাই, অন্য দৃষ্টিতে দেখতে চাই যে জাতীয় রাজনৈতিক দল হিসেবে কোন দলগুলোকে বিবেচনা করা হবে সেটার একটা সুনির্দিষ্ট আইনগত কাঠামো থাকা উচিত। যে দল দেশ জুড়ে সংসদ নির্বাচনে 1%, 2% বা 5% ভোটের কম পাবে, তাদেরকে জাতীয় রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করা উচিত না। এবং এটা এই সামনের নির্বাচনের মধ্য দিয়ে এটা হোক, এটা আমি চাই যে এরকম একটা ব্যবস্থা হোক। কারণ এই তথাকথিত ব্যক্তি নির্ভর, সাইনবোর্ড নির্ভর দলগুলো রাজনৈতিক পরিবেশকে কলুষিত করে, এবং এটা আমরা অনেক বছর ধরে দেখে আসছি। মানে একটা আদৌ তাদের অফিসে গিয়ে কোনো অফিসের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, সাইনবোর্ড পর্যন্ত নাই, মানে টিম করে কুপির বাতি জ্বলে, মানে বিদ্যুৎ বাতিও নেই এই সময়। এই ধরনের রাজনৈতিক দলের অস্তিত্ব আমরা দেখি। এই ধরনের দলকে আদৌ দল হিসেবে স্বীকার করতে আমি রাজি না। এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে যেটা আসলে করা জরুরি ছিল, এই ঐক্যমত্য কমিশনের আলোচনায় বিষয়গুলো আসা উচিত ছিল যে রাজনৈতিক দলের কাঠামো, রাজনৈতিক দল কারা আদৌ, আমাদের মধ্যে যে জাতীয় রাজনৈতিক দল হবে, জাতীয় রাজনৈতিক দল হিসেবে তাদের ক্রাইটেরিয়া কি হবে, সেটা আসলে এই আলোচনায় আমরা আশা করেছিলাম যে জুলাই সনদের ভেতর দিয়েই সেটা আসলে হওয়া উচিত ছিল। কারণ রাজনৈতিক দলগুলোকে যদি শুদ্ধ করা না যায় এবং সত্যিকার অর্থে কার্যকর করা না যায়, গণতন্ত্র কার্যকর করা অনেক কঠিন। এবং সেটা সামনে সংসদ নির্বাচনের পরে রাজনৈতিক দলগুলো
যারা নির্বাচিত হবেন তারা বিষয়টা বিবেচনায় রাখবেন এবং সে অনুযায়ী পদক্ষেপ নেবেন, এটা আমরা আশা করি। হাসনাইন খুরশেদ এবং সারোয়ার তুষার, আপনারা আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।